এই নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত। শাফি, আমরা যেটি জানি আসলে সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের একটা বিধান রয়েছে। এক্ষেত্রে আমরা অস্থায়ী রাষ্ট্রপতি যিনি রয়েছেন মেজর হাফিজ উদ্দিন, তার কার্যক্রম সম্পর্কে জানতে চাই এবং জানতে চাই আসলে সিএসি এক্ষেত্রে কি বলছে, আসলে নির্বাচন তারা ৯০ দিনের মধ্যে দিতে প্রস্তুত কিনা কিংবা তফসিল ঘোষণা হয়েছে কিনা, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? নির্বাচন যে তারা ২২শে অক্টোবরের মধ্যেই ২৪শে অক্টোবরের মধ্যেই দিতে প্রস্তুত, সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন স্পিকারের সঙ্গে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে। এইখানে তিনি দুটো বিষয় বলেছেন, যে হচ্ছে যদি সংসদ অধিবেশন চলাকালীন সময় হয় তাহলে এক ধরনের প্রস্তুতি, আর যদি ওই সময় সংসদ অধিবেশন না থাকে তাহলে অন্যরকম প্রস্তুতি। আবার যদি প্রতিদ্বন্দ্বিতা হয় এই রাষ্ট্রপতি নির্বাচনে তাহলে এক ধরনের প্রস্তুতি হবে, আবার যদি প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে এক ধরনের প্রস্তুতি হবে। এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। তবে সাধারণত যেটি হয় যে বাংলাদেশে যে রাষ্ট্রপতি নির্বাচন শুধুমাত্র ৯১ সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল তখন ভোটাভুটির মাধ্যমে নির্বাচন হয়েছিল। এর বাইরে এর পরবর্তীতে গণতান্ত্রিক পর্যায়ে যতগুলো নির্বাচন হয়েছে সবই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। এখানে যে আজকের যে বৈঠকে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি ইসি জানিয়েছে, তবে কবে নাগাদ কী হবে সেটি তারা এখনও দিনক্ষণ ফিক্স করেনি। তবে ধারণা করা হচ্ছে যে সেপ্টেম্বরে যে অধিবেশন হবে তখনই হয়তো সেই রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আর বঙ্গভবনে অফিস শুরু করেছেন হাফিজ উদ্দিন। আজকে প্রথম দিন তিনি ভারপ্রাপ্ত অভিভাবক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে একটা বিষয় এখানে, যে তিনি কিন্তু অফিস করবেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবন, কিন্তু থাকবেন কিন্তু যে পার্লামেন্টেতে যে স্পিকারের যে বাসভবন আছে সেখানেই কিন্তু বসবাস করবেন এই কয়েকদিন, রাত্রি যাপন করবেন তিনি এখানে। আর আমরা একটু জানতে চাচ্ছিলাম যে সদ্য সাবেক যিনি রাষ্ট্রপতি রয়েছেন জনাব শাহাবুদ্দিন, তার বিষয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোর বিষয়ে আসলে কি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আমরা একটু জানতে চাই। দেখুন, শাহাবুদ্দিন আহমেদের ব্যাপারে আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে কি যাবে না এই নিয়ে কিন্তু বিএনপির মধ্যে ইতিমধ্যে বিভাজন কিন্তু দেখা যাচ্ছে। আজ কিন্তু আমাদের যে তথ্য উপদেষ্টা তিনি সচিবালয়ে একটি ব্রিফ করেছেন এবং সেখানে বলেছেন যে তার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নিতে কোনো বাধা নেই। এই নিয়ে আমাদের কি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি সেটি। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর থেকেই নতুন করে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। সংবিধানের ৫১ অনুচ্ছেদ রাষ্ট্রপ্রধানকে দায়মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে তাকে বিচারের আওতায় আনার দাবি তুলছে জামায়াত এনসিপি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার আগে পরের অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। উনি যখন পদে নেই সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, ২০১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। চাকরির বয়স ২৫ বছর হওয়ায় অবসরে পাঠানো হয়েছে। তবে ২০১৮ সহ ২০০৮ সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে জানান তিনি। ২৫ বছর যদি চাকরির বয়স হয়ে যায় সরকার তাকে অবসরে পাঠাতে পারেন, এটা একেবারে আইনি ব্যাপার। যে কেউকে এটা কিন্তু আইনি, কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই আপনি এটা করেছেন বা এটা করেননি, এরকম না। জুলাই আন্দোলনে হতাহতদের শরীরে 7.62 mm বুলেট পাওয়া প্রসঙ্গে দাবি করেন, প্রাণঘাতী ওই অস্ত্র পুলিশই ব্যবহার করেছে। সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। সম্প্রতি দেশের ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখুন ধ্রুব, মানে এই প্রতিবেদন দেখে একটা বিষয় মনে পড়ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত যে ৫৫ বছরের ২২ জন রাষ্ট্রপতি হলো, তারা আসলে এই যে রাষ্ট্রপতির পদে আসলে দুর্ভাগ্য নিয়ে বসেন নাকি সৌভাগ্য নিয়ে বসেন সেটা একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কারণ এই ২২ জন রাষ্ট্রপতির মধ্যে আমরা দেখেছি যে ১৯ জন রাষ্ট্রপতি
মোটামুটি কোনো না কোনোভাবে প্রশ্ন এবং বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে। খুব অল্প সংখ্যক রাষ্ট্রপতি যারা হচ্ছে কোনোদিন বিতর্ক ছাড়াই তারা মেয়াদকাল পূর্ণ করে বিদায় নিতে পেরেছেন। এইখানে দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে যে অভিযোগগুলোর কথা বলা হচ্ছে যে, এবং এই নিয়ে কিন্তু বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের টানাপোড়েনও চলছে বলা যায়। কারণ কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ নেওয়ার সুযোগ নেই, এমন কোনো অপরাধ তিনি করেননি যেটার কারণে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে। কিন্তু আজকে কিন্তু যে প্রধানমন্ত্রী যে উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে হচ্ছে রাষ্ট্রপতি এটার ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি থাকার সময় বাদে, রাষ্ট্রপতি থাকার আগে এবং পরে তিনি যদি কোনো ধরনের ফৌজদারি অপরাধ বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে যান এবং সেটা যদি আইনি প্রতিকার পাওয়ার মতো হয় সেটি কিন্তু নিতে পারেন এবং তাতে কোনো বাধা নেই। দেখুন বিভাজনটা কিন্তু বিরোধটা কিন্তু স্পষ্ট হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি হয়, কারণ তারাই তো আলটিমেটলি সংবিধান কিংবা আইনের ব্যাখ্যাগুলো দেবেন। দেখুন ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি তো বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা অর্থ লুপাটের ঘটনা। হাজার হাজার কোটি টাকা লুপাট করা হয়েছিল, পাচার করা হয়েছিল এবং তার সঙ্গে কিন্তু জড়িত ছিলেন যে শাহাবুদ্দিন চুপ্পুর সদ্যবিদায়ী রাষ্ট্রপতি, এবং তিনি নিজে ওই অর্থ লুপাটের সময় একটা কোম্পানির প্রতিনিধি হয়ে 102 কোটি টাকা লোন নিয়ে আবার এই লোনের টাকা দিয়েই কোম্পানির শেয়ার তিনি কিনেছিলেন। অর্থাৎ কইয়ের তেল দিয়ে কই কীভাবে ভাজতে হয় সেটি কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু দেখিয়েছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তার বিরুদ্ধে যে আর্থিক কেলেঙ্কারি ঘটনাগুলো এগুলো কিন্তু একবারে খুব কম না, অনেক বড় ঘটনা। এবং তার বিরুদ্ধে কিন্তু শেষের দিকে যখন তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে গেলেন তখন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে এবং তিনি সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অধীনে তিনি জুলাই যে গণহত্যা হয়েছে তার দায় এড়াতে পারেন না। এই নিয়ে কিন্তু তার বিরুদ্ধে 2টা অভিযোগ হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রপতি থাকার আগে এবং রাষ্ট্রপতি থাকার পরেও কিন্তু তার বিরুদ্ধে 2টা মামলা হয়েছে। এখন সেই মামলাগুলোর নিষ্পত্তি আসলে কিভাবে হবে? এখন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন সরকারের থেকে, আবার প্রধানমন্ত্রী উপদেষ্টা এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, এই আইনি ফাঁকফোকর কিংবা এই আইনের বিবাদগুলো আসলে তারাই শেষ পর্যন্ত মিটমাট করবেন। কিন্তু শেষ পর্যন্ত কি হয় আসলে বুঝতেই পারছেন। অসংখ্য ধন্যবাদ শাফি আপনাকে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। এবার অন্য প্রসঙ্গ।